নমস্কার, ভালো আছেন তো? আজ রবিবার, কিন্তু সত্যি শোনার অভ্যেস আপনার হয়ে গেছে আর আমার বলার, তাই আজও ছুটি নেই। আগামী 1 ঘন্টায় যা বলবো সত্যি বলবো। সংঘর্ষে বিরতি আসবে, মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা থামবে নাকি তা আরো ভয়ঙ্কর চেহারা নেবে, এই প্রশ্নগুলোর মধ্যেই আজকের সত্যিটা একবার দেখুন। মুখে বলেছিলেন 2 সপ্তাহের কথা, বাস্তবে 72 ঘন্টার মধ্যে ইরানের বিরুদ্ধে নিজের দেশকে সরাসরি যুদ্ধে নামিয়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফর্ডো, নাতানজ এবং ইস্ফাহান। ভারতীয় সময় রবিবার ভোরে ইরানের 3টি পরমাণু কেন্দ্রে হামলা চালালো আমেরিকা। পেন্টাগন সূত্রে খবর, B-2 স্পিরিট বোমারু বিমান থেকে বাংকার বাস্টার GBU-57 বোমা ছুড়েছে মার্কিন বায়ুসেনা। এর পাশাপাশি ওহাইও ক্লাস নিউক্লিয়ার সাবমেরিন থেকে টমাহক ক্রুজ মিসাইল ছুড়েছে মার্কিন নৌসেনা। ইরানে বোমাবর্ষণের খবর জানিয়ে নিজের সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, আমরা ইরানের ফর্ডো, নাতানজ এবং ইস্ফাহান পরমাণু কেন্দ্রে সফলভাবে হামলা চালিয়েছি। মূল টার্গেট ফর্ডোয় প্রচুর বোমা ফেলা হয়েছে। হামলার পর সব বিমান নিরাপদে ফিরেছে। মহান মার্কিন যোদ্ধাদের অনেক অভিনন্দন। পরে হোয়াইট হাউস থেকে জাতির উদ্দেশ্যে ভাষণে ইরানকে হুঁশিয়ারিও দেন মার্কিন প্রেসিডেন্ট। Many targets left. Tonight's was the most difficult of them all, by far, and perhaps the most lethal. But if peace does not come quickly, we will go after those other targets with precision, speed, and skill. ইরানে হামলা চালানোর জন্য মার্কিন প্রেসিডেন্টকে ধন্যবাদ জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। History will record that President Trump acted to deny the world's most dangerous regime the world's most dangerous weapons. President Trump and I often say, peace through strength. First comes strength, then comes peace. আমেরিকার হামলার পর কি সত্যি ধুলোয় মিশেছে ইরানের পরমাণু কেন্দ্রগুলি? মাটির তলায় চাপা পড়ে গিয়েছে তাদের বহু চর্চিত পরমাণু কেন্দ্র ফর্ডো? ইরান প্রশাসনের দাবি, মার্কিন হামলার পরেও পরমাণু কেন্দ্রগুলি থেকে কোনো তেজস্ক্রিয় বিকিরণের খবর নেই, তাই ওই এলাকায় জনগণের চিন্তার কোনো কারণও নেই। উল্টে পশ্চিম এশিয়ার মার্কিন সামরিক ঘাঁটিগুলিতে পাল্টা হামলার হুঁশিয়ারি দিয়ে রেখেছে তেহরান। মার্কিন হামলার পর যুদ্ধ কি শেষ নাকি সবে শেষের শুরু? প্রশ্ন থেকেই যাচ্ছে। আকাশে B-2 স্পিরিট বোমারু, জলে নিউক্লিয়ার সাবমেরিন। আমেরিকার জোড়া কৌশলে ঘায়েল ইরান। ইসরায়েলের হয়ে ইরানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে নেমে পড়েছে আমেরিকা। নাতানজ এবং ইস্ফাহানের পাশাপাশি মাটির কয়েকশো ফুট গভীরে থাকা ফর্ডো পরমাণু কেন্দ্রেও হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। ভারতীয় সময় রবিবার ভোরের এই হামলাকে সফল দাবি করে সেনাবাহিনীকে কুর্নিশ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের ডেরায় ঢুকে কিভাবে হামলা চালালো আমেরিকা, ব্যবহার করা হলো কোন কোন অস্ত্র? ইতিমধ্যে পেন্টাগন সূত্রে হামলার বেশ কিছু তথ্য সামনে এসেছে। জানা গিয়েছে, ইরানের ফর্ডো পরমাণু কেন্দ্রে হামলা চালিয়েছে মার্কিন বম্বার B-2 স্পিরিট। স্টেলথ প্রযুক্তির কারণে র্যাডারের সাহায্যে এই ধরনের যুদ্ধ বিমানের উপস্থিতি জানা কার্যত অসম্ভব। আমেরিকার মিসৌরির হোয়াইট ভ্যান এয়ারবেস থেকে যাত্রা শুরু করে 6টি B-2। একটানা 37 ঘন্টা উড়ে ইরানের আকাশে পৌঁছয়। দীর্ঘ যাত্রার জন্য মাঝ আকাশেই ভরে নেওয়া হয় জ্বালানি। ইরানের রাজধানী তেহরান থেকে প্রায় 100 কিলোমিটার
দক্ষিণ পশ্চিমে একটি পাহাড়ের নিচে রয়েছে পজ পরমাণু ঘাঁটি। মাটি থেকে প্রায় 300 ফুট গভীরে এই কেন্দ্র গড়ে তোলা হয়েছে, যাতে শত্রুপক্ষ আক্রমণ করলে এই কেন্দ্রের গায়ে কোনো আঁচ না লাগে। পাহাড়ের নিচে ইরানের গুপ্ত আস্তানা গুড়িয়ে দিতে আমেরিকার অস্ত্র ছিল GBU-57। পুরো নাম GBU-57 ম্যাসিভ অর্ডিন্যান্স পেনিট্রেটর। এই ধরনের বোমাকে বাংকার বাস্টারও বলা হয়। 20 ফুট লম্বা এই বোমার ওজন 30,000 পাউন্ড। এই ধরনের অস্ত্র মাটির নিচে 200 ফুট গভীর পর্যন্ত ঢুকে ক্ষয়ক্ষতি করতে পারে। শুধু আকাশপথে নয়, সমুদ্র থেকেও ইরানে হামলা চালিয়েছে আমেরিকা। পেন্টাগন সূত্রে খবর, নাতানজ এবং ইস্পাহান পরমাণু কেন্দ্রে হামলা চালিয়েছে মার্কিন নিউক্লিয়ার পাওয়ার সাবমেরিন। এক্ষেত্রে সম্ভবত ওহাইও ক্লাস সাবমেরিন ব্যবহার করা হয়েছে বলেই খবর। নিউক্লিয়ার সাবমেরিন থেকে 30টি টমাহক ক্রুজ মিসাইল ছোড়া হয়েছে। আকাশ এবং সমুদ্র পথে একযোগে হামলা চালিয়ে ইরানকে ঘায়েল করেছে আমেরিকা। হুঁশিয়ারি ছিল, আমেরিকা যুদ্ধে জড়াতেই পাল্টা হামলা শুরু করে দিল ইরান। রবিবার সকালে ইসরায়েলের দিকে ফের গুচ্ছ গুচ্ছ মিসাইল ছুড়ল তেহরান। ইসরায়েলের পাশে দাঁড়িয়ে ইরানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে নেমে পড়েছে আমেরিকা। ভারতীয় সময় রবিবার ভোরে সে দেশের 3টি পরমাণু কেন্দ্রে হামলা চালিয়েছে মার্কিন সেনা, যার পোশাকি নাম অপারেশন মিডনাইট হ্যামার। পাল্টা হামলা যে হবে সেই হুঁশিয়ারি আগেই দিয়েছিল ইরান। আমেরিকার হামলার পরপরই ইসরায়েলে পাল্টা মিসাইল ছুড়ল তেহরান। জানা গিয়েছে, ইসরায়েলের জেরুজালেম, তেল আভিভ, নেস জিওনা শহর লক্ষ্য করে অন্তত 27টি মিসাইল ছুড়েছে ইরান। হামলায় জনবসতিপূর্ণ এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, আহত বহু। तेल अवीव को टारगेट किया गया और टारगेट रेसिडेंशियल इलाके के उस एंगल में, उस जगह की तस्वीरें मैं अब आपको दिखाने जा रहा हूं जो टारगेट पे था, जो सेंटर ऑफ टारगेट था। अगर आप इस रेसिडेंशियल इलाके की इस बिल्डिंग को देखें तो यहीं बीचों बीच वो बॉम्ब आकर गिरा, जिसके पास आसपास जितनी भी इमारतें थी सबको नुकसान पहुंचा। यहाँ की तस्वीरें अगर आप देखें तो अब यहाँ पर रेस्क्यू के तौर पे काम किया जा रहा है। ইসরায়েলের সামরিক বাহিনী IDF জানিয়েছে, এদিন সকালে মিসাইলের পাশাপাশি ড্রোনের মাধ্যমেও হামলা চালায় ইরান। তবে আরাবা শহরের আকাশে ইরানি ড্রোন ধ্বংস করে দেওয়া হয়েছে, যদিও ইরানি হামলা ঠেকাতে পুরোপুরি সফল হয়নি ইসরায়েল। IDF এর তরফে আরো জানানো হয়েছে, ইরানের হামলা ঠেকাতে গিয়ে মাঝ আকাশে যান্ত্রিক গোলযোগ দেখা দেয়, যার জেরে জনবসতিপূর্ণ এলাকায় ভেঙে পড়ে ইসরায়েলের একটি এয়ার ডিফেন্স মিসাইল। ভেঙে পড়া মিসাইলটি বহু চর্চিত আয়রন ডোম বলেই মনে করা হচ্ছে। There will be either peace or there will be tragedy for Iran far greater than we have witnessed over the last 8 days. নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লিখেছেন, এবার শান্তির সময়, আর শান্তি না এলে কি হবে সেটাও বলে দিয়েছেন তিনি। There will be either peace or there will be tragedy for Iran far greater than we have witnessed over the last 8 days. একদিকে শান্তির কথা, অন্যদিকে আরো বড় ট্র্যাজেডির হুঁশিয়ারি। কি বোঝাতে চাইছেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? তাহলে এবার বিশ্বযুদ্ধ। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা বলছেন, সংঘাতের এখানেই ইতি না পড়লে আরো বড় যুদ্ধের সম্ভাবনা থেকে যাচ্ছে। উত্তেজনা কমাতে আপাতত 3টি পথ খোলা থাকছে ইরানের সামনে। আমেরিকার কথা মেনে শেষ পর্যন্ত নিঃশর্ত আত্মসমর্পণ করে নেবে ইরান। এই সম্ভাবনা আপাতত অসম্ভব। আমেরিকার হামলার পর ফের পরমাণু চুক্তির পথে হাঁটার রাস্তা খোলা থাকছে ইরানের সামনে। ডোনাল্ড ট্রাম্প আগে স্পষ্ট করেছেন, ইরান চাইলে তিনি কথা বলতে পারেন, তবে প্রথমে ইরানকে আগের শর্ত মেনে চুক্তিতে যেতে হবে। এপ্রিলেই ইরানকে পরমাণু চুক্তিতে 60 দিন সময় বেঁধে দিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র। 61তম দিনে হামলা চালায় ইসরায়েল, তারপর ভেস্তে যায় পরমাণু চুক্তি আলোচনা।
আমেরিকার এয়ার স্ট্রাইকের ভয়ে এবার কি ফের আলোচনার টেবিলে বসবে ইরান? কূটনৈতিক সমঝোতার পথ খোলা আছে ইরান আমেরিকা দুই পক্ষের সামনেই। তবে সমঝোতায় পৌঁছতে দুই দেশকে অবস্থানে নমনীয় হতে হবে। তবে এই তিনটি পথের একটিও যদি ইরান মেনে নেয় তাহলে হয়তো যুদ্ধের উত্তেজনায় আপাতত দাড়ি টানা যেতে পারে, আর তা না হলে আরও ভয়ঙ্কর হতে পারে পরিস্থিতি। রাশিয়া, চীন প্রথম থেকেই ইরানের ওপর আক্রমণের নিন্দা করছে। আমেরিকার পর অন্য সুপার পাওয়ারগুলি সংঘাতে জড়ালে মহাযুদ্ধের আশঙ্কা। আত্মরক্ষায় ইরানের ইসরায়েলি হামলায় ভুল কিছু দেখছে না ব্রিটেন, ফ্রান্স, জার্মানির মতো পশ্চিমী শক্তিগুলি। ইসরায়েলের অপারেশন রাইজিং লায়নের পরই আত্মরক্ষার্থে ইরানের অভিযানের সমর্থন জানায় রাশিয়া। গত কয়েকদিনের সংঘাতে তুরস্ক, সৌদি আরব থেকে পাকিস্তান, ইসলামিক দুনিয়াকে পাশে পেয়েছে ইরান। তাহলে কি ক্রমেই দুটি অক্ষে বিভাজিত হয়ে যাচ্ছে দুনিয়া? তেমনটা হলে বিশ্বযুদ্ধের আশঙ্কা থেকেই যাচ্ছে। রাশিয়া, চীনের মতো সুপার পাওয়ারগুলি যুদ্ধে অংশ না নিলেও মধ্যপ্রাচ্যের সংকট বাড়তে পারে। লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুথি ইত্যাদি জঙ্গি গোষ্ঠীগুলিকে সঙ্গে নিয়ে ইসরায়েলের বিরুদ্ধে আগ্রাসন জারি রাখতে পারে ইরান। এই পরিস্থিতিতে ইসরায়েলের পর এবার ইরানকেও উত্তেজনা প্রশমনের অনুরোধ করেছে ভারত। অন্ধকার চিরে আসা আলোই এখন ভয়ঙ্কর ধ্বংসের প্রতীক হয়ে উঠছে না? গত কয়েকদিনে বারবার দুনিয়া জুড়ে এই ছবি দেখছি, ড্রোন, মিসাইল নিয়ে এই হামলা, ধ্বংসের ছবি। দুনিয়া জুড়ে যেন নেমে আসছে এক ভয়ঙ্কর বিপর্যয়, ক্যাটাস্ট্রফি। প্যালেস্টাইনের সঙ্গে লাগাতার সংঘাত তো ছিলই, এবার আরও একটা ওয়ার ফ্রন্টে ইসরায়েল। ইরানের সঙ্গে সামরিক সংঘাত সহজে থামবে না। শুধু এই দুই দেশ, সিরিয়া, লেবানন, ইরাক, ইয়েমেন, প্রতিবেশী সব দেশেই গত কয়েক বছরে কখনো না কখনো সামরিক সংঘাতে জড়িয়েছে বেঞ্জামিন নেতানিয়াহুর দেশ। যদি আমরা ম্যাপ দেখি, ম্যাপে নজর দিই, একটা নয়, সাতটা ওয়ার ফ্রন্টে লড়াই করছে ইসরায়েল। একটা দেশ এত যুদ্ধ করছে কেন? কি তাদের বাধ্যবাধকতা? কোনো অসহায়তা? কি উদ্দেশ্য? নেপথ্যে অন্যতম বড় কারণ অবশ্যই ওই প্যালেস্টাইনের সঙ্গে সংঘাত। প্যালেস্টাইন ইসরায়েল সংঘাত প্রতিনিয়ত গাজার সাধারণ মানুষকে ভয়ঙ্কর মানবিক সংকটের দিকে ঠেলে দিচ্ছে। ইউনিসেফ অভিযোগ করছে, গাজায় শিশুদের বিরুদ্ধে যুদ্ধ চালাচ্ছে ইসরায়েল। হ্যাঁ, শিশুদের বিরুদ্ধে। অক্টোবর 2023 থেকে 50,000-এর বেশি শিশুর মৃত্যু হয়েছে। এই ভয়ঙ্কর পরিস্থিতিতেও সংঘাতের পথ থেকে সরতে অনড় ইসরায়েল। সংঘাত থামছে না। 2023-এ ইসরায়েলে প্যালেস্টাইনের সশস্ত্র হামাস গোষ্ঠীর হামলা চলে। পৃথিবী থেকে হামাসকে মুছে দিতে কার্যত প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে নেতানিয়াহুর সরকার, যার মাসুল গুনছে দুপক্ষের আমজনতা। এই মানবিক সংঘাতের মাঝেই গত বছর ধরে আর এক প্রতিবেশী সিরিয়ার ওপর লাগাতার হামলা চালাচ্ছে ইরান। সিরিয়ায় বাশার আল আসাদ সরকারের পতনের পর সামরিক অভিযান শুরু করেছে ইসরায়েল। 1974 সালের যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী সিরিয়া আর ইসরায়েল সীমান্তে বাফার জোন তৈরি হয়েছিল। 8 ডিসেম্বর 2024 একতরফাভাবে বাফার জোনে অভিযান চালায় ইসরায়েল। সিরিয়া সীমান্তের বেশ কিছু এলাকায় নিয়ন্ত্রণ নিয়ে নেয় ইসরায়েলি সেনা। বেঞ্জামিন নেতানিয়াহুর দাবি, সিরিয়ার সংখ্যালঘু দ্রুজদের কট্টরপন্থীদের থেকে রক্ষা করতেই এই অভিযান। গৃহযুদ্ধে জেরবার সিরিয়ায় ইসরায়েলের শত্রু হামাস নেতারা ঘাঁটি গেড়েছে বলেই অভিযোগ। সামরিক অভিযান নিয়ে যুক্তির শেষ নেই ইসরায়েলের। তাদের দাবি, সিরিয়ার জমি নিজেদের সেনার জন্য ব্যবহার করে ইরান, তাই অভিযান। এ তো গেল সিরিয়ার কথা। গত কয়েক বছরে আরেক প্রতিবেশী ইসরায়েলের, লেবানন, তার সঙ্গে সামরিক সংঘাতে জড়িয়েছে ইসরায়েল।
নতুন করে আবার লেবাননের প্রতি হামলা করছে ইসরায়েল। ইরানের সঙ্গে যুদ্ধ চলাকালীন কেন? হামাসের মতোই লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠীর সঙ্গে সংঘাতে জড়ায় ইসরায়েল। হিজবুল্লাহ হামাসের সঙ্গে সংহতি প্রকাশের পরেই শুরু হয় টানাপোড়েন। শিয়াপন্থী হিজবুল্লাহ গোষ্ঠীকেও ইরান মদত দেয় বলে অভিযোগ। 2023 থেকে চলা সংঘাতে লেবাননে 10 লাখের বেশি মানুষ ঘর ছেড়েছেন। দু দেশ মিলিয়ে মৃত্যু হয়েছে বেশ কয়েক হাজার মানুষের। গত সপ্তাহে বেইরুটের কাছে আবার অভিযান ইসরায়েলি সেনার। তবেই ভাবুন, ইসরায়েল বছরের পর বছর প্রায় প্রত্যেক দিন কোনো না কোনো দেশের সঙ্গে লড়াই করছে, করেই যাচ্ছে ক্লান্তিহীনভাবে। আচ্ছা, এদের নেপথ্যে কার মদত? একটা দেশ এত যুদ্ধ কেন করে? সবার সঙ্গে ঝগড়া করে রাখে। ওই যে বললাম, একটা দেশের 7টা ওয়ার ফ্রন্ট। প্যালেস্টাইনে হামাস, লেবাননের হিজবুল্লাহ হলে ইয়েমেনে হাউথিদের সঙ্গে লড়াই করে ইসরায়েল। ম্যাপ দেখুন, এই সংঘাতের অন্যতম কেন্দ্রে অবশ্যই লোহিত সাগরের নিয়ন্ত্রণ। আর এক প্রতিবেশী। যুদ্ধ বিধ্বস্ত ইরাকের সঙ্গেও সম্পর্ক ভালো নয় ইসরায়েলের। সেখানেও শিয়া সামরিক গোষ্ঠীগুলোর সঙ্গে তাদের সংঘাত। ইসরায়েলের এই প্রত্যেক প্রতিবেশী আবার ইরানের বন্ধু। আচ্ছা, ক্রমাগত এত যুদ্ধের রসদ কোথায় পায় ইসরায়েল? নেপথ্যে কারা আছে? উত্তরটা খুব সোজা। আমেরিকা সহ পশ্চিমী দুনিয়া। ইহুদি ইসরায়েলের সঙ্গে আরবদের সম্পর্কের টানাপোড়েন নতুন নয়, তবে এর সঙ্গে রয়েছে ভূ অর্থনৈতিক কারণ। লোহিত সাগরের এই এলাকায় প্রাধান্য থাকলে বিশ্ব বাণিজ্যে বিশেষ সুবিধা হয়। পাশাপাশি ইসরায়েলকে সঙ্গে নিয়ে মধ্যপ্রাচ্যের উপরে অধিকার রাখতে পারবে আমেরিকা সহ পশ্চিমের দুনিয়া। টার্গেট একটাই, মধ্যপ্রাচ্যে নিজের প্রাধান্য বিস্তার। শক্তিশালী দেশ হয়েও কোনো প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক না থাকা ইসরায়েল তাই মধ্যপ্রাচ্যে পশ্চিমী দুনিয়ার ভরসা। মানে ইসরায়েল পশ্চিমী দুনিয়ার মুখপাত্র মধ্যপ্রাচ্যে, পশ্চিমী দুনিয়ার মুখ মধ্যপ্রাচ্যে। পশ্চিমী দুনিয়া যা চায় মধ্যপ্রাচ্যে সেটাই করে ইসরায়েল। আচ্ছা, ভারতের অবস্থান কি এই ইরান ইসরায়েলের যুদ্ধে? এই প্রশ্নও তুলেছিলাম। ভারতের অবস্থানটা স্পষ্ট নয়, চুপ করে বসে আছে ভারত। ইসরায়েলের হয়েও গলা তুলছে না, ইরানের হয়েও না। আবার দেখুন, ইসরায়েলের সঙ্গে আমেরিকার সম্পর্ক ভালো, আবার ইরানের পাশে দাঁড়িয়েছে পাকিস্তান। বন্ধুত্ব শেষ হয়ে গেল দুদিনেই। সাধে কি বলে দেশটার নাম পাকিস্তান? এই তো সবে হোয়াইট হাউসে ভোজ খেয়ে এলেন পাকিস্তানের সেনাপ্রধান। সেই ভোজের মেনু নিয়ে চর্চার মাঝেই ট্রাম্পের জন্য একেবারে নোবেল চেয়ে বসে পাকিস্তান, যাকে বলে দুরন্ত বন্ধুত্ব। পাকিস্তানের বিদেশ মন্ত্রক বিবৃতি দিয়ে বলে, ক্রমবর্ধমান আঞ্চলিক অস্থিরতার মধ্যেই অসাধারণ কূটনৈতিক দৃষ্টিভঙ্গির পরিচয় দিয়েছেন ট্রাম্প। কৌশলে তিনি ভারত এবং পাকিস্তানের মধ্যে সমঝোতা করিয়েছেন। পরিস্থিতির খুব দ্রুত অবনতি হচ্ছিল, কিন্তু শেষ পর্যন্ত ট্রাম্প দুই পরমাণু শক্তিধর রাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি নিশ্চিত করেছেন। এর ফলে বৃহত্তর সংঘাত এড়ানো গিয়েছে, লক্ষ লক্ষ মানুষের বিপর্যয় আটকানো গিয়েছে। এর জন্যেই 2026 সালের নোবেল শান্তি পুরস্কার ট্রাম্পের পাওয়া উচিত। কতটা বন্ধুত্ব থাকলে, সম্পর্ক কতটা গভীর হলে কোনো দেশ অন্য দেশের রাষ্ট্রপ্রধানের জন্য এই সুপারিশ করতে পারে? তবে এখানেই বিধিবদ্ধ সতর্কীকরণ। দেশটার নাম পাকিস্তান। ইসরায়েল ইরান যুদ্ধে ইরানের পাশে দাঁড়ানোর পর হোয়াইট হাউসে ভোজ খেতে গিয়েছিলেন পাক সেনাপ্রধান। এবার ট্রাম্পের দেশের বিরুদ্ধে সুর চড়ালো পাকিস্তান। সে দেশের বিদেশ মন্ত্রক বিবৃতি দিয়ে জানালো, ইরানের পরমাণু কেন্দ্রে আমেরিকার হামলার নিন্দা করছে পাকিস্তান। ইসরায়েলের পর হামলা চালিয়েছে আমেরিকা। এই অঞ্চলে যেভাবে উত্তেজনা বাড়ছে তা উদ্বেগজনক। এই ধরনের হামলা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে। রাষ্ট্রসংঘের সনদ অনুযায়ী ইরানের আত্মরক্ষার অধিকার আছে। এইভাবে ভোল বদলাতে বোধহয় পাকিস্তানই পারে। যে ইরানের হয়ে পাকিস্তান গলা ফাটাচ্ছে, তাদের সম্পর্ক তো কম আলোচিত নয়।
গত বছর বালুচিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। বালোচ বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী জৈশ আল আদালের ঘাঁটি লক্ষ্য করে হামলা চালায় তেহরান। তার 24 ঘন্টার মধ্যে পাকিস্তান ইরানের ভূখণ্ডে হামলা চালায়। ইসরায়েলের হামলার পর ইরান দাবি করেছিল তাদের হয়ে পরমাণু যুদ্ধ করবে পাকিস্তান। সেই দাবি অবশ্য মানেনি ইসলামাবাদ। তবে এবার সেই ইরানের জন্যই আমেরিকার বিরুদ্ধে মুখ খুলল পাকিস্তান। ইসলামাবাদ আবার দুনিয়াকে বুঝিয়ে দিল তাদের বন্ধুত্ব কোনো দিন চিরস্থায়ী নয়, সবটাই স্বার্থ। ইরান ইসরায়েলের সংঘর্ষে অবশেষে জড়িয়ে পড়ল আমেরিকা। ইরানের অন্তত 3টি পরমাণু কেন্দ্রে হামলা চালায় আমেরিকা। এ নিয়ে বিশ্বের কপালে চিন্তার ভাঁজ। পরিণতি ভয়ঙ্কর দিকে এগোচ্ছে। এই পরিস্থিতি থেকে রেহাই পেতে কূটনীতি একমাত্র পথ বলছে বিশ্ব। সংঘর্ষ বন্ধ রেখে আলোচনার টেবিলে বসার আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলি। রবিবার দুপুরে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে ফোনে কথা বললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপরই সোশ্যাল মিডিয়া এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লিখেছেন, তাদের মধ্যে বর্তমান পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। সাম্প্রতিক উত্তেজনা বৃদ্ধিতে গভীর উদ্বেগ প্রকাশ করছে ভারত। অবিলম্বে উত্তেজনা হ্রাস এবং কূটনীতি নিয়ে এগিয়ে যাওয়ার কথা জানিয়েছে ভারত। শান্তি, নিরাপত্তা এবং স্থিতিশীলতা দ্রুত পুনরুদ্ধারের আহ্বান জানানো হয়েছে। ইরান ইসরায়েল সংঘর্ষের মধ্যেই অপারেশন সিন্ধুর মাধ্যমে ভারতীয়দের ফেরাতে উদ্যোগী হয় কেন্দ্র। শুধুমাত্র ভারতের আহ্বানেই আকাশসীমা খুলে দিয়েছিল ইরান। অনেকগুলির স্বার্থেই ভারত চাইছে মধ্যপ্রাচ্যের যুদ্ধ থামুক। চাবাহার বন্দরের উন্নয়নে ভারত প্রায় 750 কোটি টাকা বিনিয়োগ করেছে। আফগানিস্তান, মধ্য এশিয়া, ইউরেশিয়ান দেশগুলির সঙ্গে ভারতের বাণিজ্য বন্ধের আশঙ্কা। ইন্টারন্যাশনাল নর্থ সাউথ ট্রান্সপোর্ট করিডোরের মাধ্যমে পণ্য পরিবহনে ধাক্কা খাবে ভারত। ইরান থেকে ভারতের আমদানি করা মোট অপরিশোধিত তেলের চাহিদাতেও ধাক্কা। সুয়েজ খাল বিঘ্নিত হলে জাহাজ পরিবহনে খরচ 40 থেকে 50% পর্যন্ত বাড়বে। পরিবহন খরচ বেড়ে যাওয়ার কারণে দ্রব্যের দাম বৃদ্ধি পাবে এবং মূল্যবৃদ্ধি দেখা দেবে। ভারতীয় মুদ্রার দাম আন্তর্জাতিক বাজারে দুর্বল হলে আমদানি খরচ বাড়বে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ চলাকালীন ভারতের বিদেশ নীতি নিয়ে প্রশ্ন তুলেছিলেন প্রাক্তন কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী। তিনি লিখেছেন, গাজা ও ইরানে গণহত্যা চলছে। এই অমানবিক সংকটে নয়াদিল্লির নীরবতা ভারতের নৈতিক কূটনৈতিক ঐতিহ্যের পরিপন্থী। এটা নৈতিকতার সঙ্গে আপোষ। নয়াদিল্লির উচিত দ্রুত মধ্যপ্রাচ্য নিয়ে অবস্থান বদলানো। সম্প্রতি পেহেলগাঁও হামলার পর ভারত পাক বিষয়ে আমেরিকা নাক গলানো নিয়েও মোদী সরকারের বিদেশ নীতিকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে তৃণমূল। এবার ইরান ইসরায়েল যুদ্ধ নিয়েও কংগ্রেসের টার্গেট ফের বিদেশ নীতি। রাশিয়া ইউক্রেনের সময় সেই সময় কত জুনিয়র ডাক্তারি পড়ুয়ারা বিপদে পড়ে গেছিল ফিরে এসে, তখন কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী তাদের জন্য খুব সুন্দর, তাদের জীবন যাতে নষ্ট না হয় একটা পরিকল্পনার মধ্যে দিয়ে ব্যাপারটা এগিয়েছিল। তো কেন্দ্রীয় সরকারকে এখন সেগুলো তো দেখতে হবে। বিরোধীদের খুব একটা দোষ নেই, ওদের একটু বুঝতে অসুবিধা হচ্ছে। তো এখন তো নতুন ভারতবর্ষ, এত ঘটনাক্রম, এত বড় প্রত্যাঘাত, জঙ্গি ঘাঁটি ভেঙে গুঁড়িয়ে দেওয়া, 11টা এয়ারস্ট্রিপ ধ্বংস। সেজন্য এই মুহূর্তে পররাষ্ট্রনীতি ভারতের কি আর সরকারের শরীরী ভাষা, শব্দচয়ন কি, এটা একটু বুঝতে এদের অসুবিধা হবে, একটু সময় লাগবে, ঠিক বুঝতে পারবেন পরে। ঘরের ভেতরে মোদির বিদেশ নীতি সমালোচিত হলেও ভারতের কূটনৈতিক অবস্থানের দিকে নজর আমেরিকা, রাশিয়া ও চীনের। ইরানের সঙ্গে আমাদের সম্পর্ক শুধু ভালো নয়, বহু পুরনো সম্পর্ক। বিভিন্ন দিক থেকে, বিভিন্ন ক্ষেত্রে ভারত এবং ইরানের সুসম্পর্ক রয়েছে। ইসরায়েলের সঙ্গেও আমাদের ভালো সম্পর্ক। মজার বিষয় এটাই, এই যে অপারেশন সিঁদুর চলল, সেই সময় ইসরায়েল আমাদের সব রকমভাবে সাহায্য করেছে। ইসরায়েলও বন্ধু, ইরানও বন্ধু। ভারতের কাছে কি উভয় সংকট? দেখুন তো, আমেরিকা, চীন, রাশিয়ার মতো এই বড় রাষ্ট্রগুলো যখন ইসরায়েল বা ইরানের পক্ষ নিয়ে মুখ খুলছে, ভারত চুপ। একের পর এক আন্তর্জাতিক মঞ্চে নয়াদিল্লি ভোট দেয়নি। ইসরায়েলের বিপক্ষে ভোট দেওয়া থেকে মোদী সরকার যেমন বিরত থেকেছে, তেমনি তেল আভিভের পাশে দাঁড়িয়ে ইরানকেও দোষারোপ করিনি আমরা। কেন? দু দেশে আমাদের বন্ধু, দুপক্ষের সঙ্গে আমাদের বাণিজ্যিক সম্পর্ক এবং সেটা খুব শক্ত। শুধুমাত্র এটাই কারণ? চলুন
শুরুতেই একবার এই এলাকার ম্যাপটা দেখি, বুঝতে সুবিধা হবে। ইরান আর ভারতের মাঝে পাকিস্তান, আফগানিস্তানের সঙ্গেও সীমান্ত রয়েছে মধ্যপ্রাচ্যের এই তেল উৎপাদনকারী দেশের। পাকিস্তানের সঙ্গে ইরানের সম্পর্ক নরমে গরমে। প্রত্যেক দিন প্রতি মুহূর্তে পাকিস্তানের মাটি থেকে ভারত বিরোধী যে চক্রান্ত চলছে তা আজ দুনিয়ার অজানা নয়। এই অবস্থায় কৌশলগতভাবে পাকিস্তানকে নজরে রাখতে গেলে ইরানের সঙ্গে ভালো সম্পর্ক রাখা ভারতের কাছে অত্যন্ত জরুরি। এইটা গেল বিশ্ব রাজনীতি কূটনীতির কথা। এবার ইরানের সঙ্গে আমাদের ভালো সম্পর্ক রাখার নেপথ্যের অন্য কারণটা বলি, সেটা হলো অর্থনীতি। ইরানের চাবাহার বন্দরে ভারতের বিনিয়োগ রয়েছে। হ্যাঁ, মধ্য এশিয়ার সঙ্গে ভারতের বাণিজ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা এই বন্দরের। পাকিস্তানকে এড়িয়ে এই বন্দর দিয়ে আফগানিস্তান এবং মধ্য এশিয়ার সঙ্গে রফতানি আমদানি চলে আমাদের। 2016 সালে চাবাহার বন্দর নিয়ে ইরান এবং আফগানিস্তানের সঙ্গে চুক্তি করে ভারত। তারপর থেকে এই বন্দরের উন্নয়নে ব্যাপক বিনিয়োগ করেছি আমরা। গত বছরই এই চাবাহার বন্দর পরিচালনা নিয়ে ভারতের সঙ্গে 10 বছরের চুক্তি হয়েছে আমাদের। ল্যান্ডলক থাকা মধ্য এশিয়ার দেশগুলোতে ভারতীয় পণ্যের চাহিদা রয়েছে। অর্থনীতির ভবিষ্যতের জন্য সেই কারণেই চাবাহার বন্দর আমাদের বিশেষভাবে জরুরি। যুদ্ধের আর এক পক্ষ ইসরায়েলের সঙ্গেও তো আমাদের দীর্ঘদিনের সুসম্পর্ক। অনেকেই বলছেন ভারত ইদানিং এই তেল আভিভের দিকেই বেশি ঝুঁকছে। ইসরায়েলি অস্ত্রের বড় ক্রেতা ভারত, আবার ভারতের অস্ত্র সংস্থাও ইসরায়েলকে বিস্ফোরক আর ক্ষেপণাস্ত্র বিক্রি করে। প্রযুক্তিগত ক্ষেত্রে দু দেশের একাধিক সমঝোতা রয়েছে। এই অপারেশন সিঁদুরের সময় ইসরায়েলের সঙ্গে সামরিক সমঝোতার সুফল পেয়েছি আমরা। তবে তারপরেও ভৌগোলিক অবস্থানের কারণে ইরান ভারতের কাছে ঠিক ততটাই গুরুত্বপূর্ণ, কারণ ওই মাঝে থাকা পাকিস্তান। যুদ্ধের বহর বাড়ছে, একে অন্যের প্রতি আক্রমণের ঝাঁজ বাড়াচ্ছে ইরান আর ইসরায়েল। রোজ যখন এই ছবি, এই খবরগুলো দেখছি, আপনাদের সামনে আনছি, তখন ভীষণভাবে এই প্রশ্নটাও আমাকে ভাবাচ্ছে। আমি এই প্রশ্ন আগেই তুলেছিলাম আপনাদের সামনে যে ইসরায়েল আর ইরান আসলে বন্ধু দেশ ছিল। একে অন্যের প্রতি ভরসা, আস্থা এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল এই দুই দেশের। তা দুই বন্ধু আচমকা দুই শত্রুতে কি করে টার্ন করে গেল? কি এমন হলো ইরান আর ইসরায়েলের মধ্যে যে এভাবে একে অন্যকে ছিন্ন ভিন্ন করছে মিসাইল দিয়ে, ড্রোন দিয়ে? কেন করছে? কি হয়েছিল দুই বন্ধুর মধ্যে? আসুন ফিরে দেখি। ইরানে ইসরায়েলের হামলা, পাল্টা ইসরায়েলে ইরানের এয়ার স্ট্রাইক। ইসরায়েলের অপারেশন রাইজিং লায়নের পাল্টা ইরানের অপারেশন ট্রু প্রমিস। শয়ে শয়ে ছুটছে মিসাইল আকাশ জুড়ে, এদিক থেকে ওদিক শুধু ড্রোন আর মিসাইল। এটা হচ্ছেটা কি? পৃথিবীর দুটো দেশের আকাশ যুদ্ধ এরকম? ঘন ঘন সাইরেন বাজছে, ভয়ঙ্কর যুদ্ধ জ্বলছে মধ্যপ্রাচ্য, আমনে সামনে ইসরায়েল আর ইরান। সবচেয়ে মজার কথা কি জানেন? যার জন্য মনে হলো আজ এটা দিয়ে শুরু করব। এই যে দুটো দেশ উন্মাদের মতো যুদ্ধে নেমেছে, একটা সময় এরা ছিল পরম বন্ধু, ইসরায়েল আর ইরান। এই পরম বন্ধু এখন চরম শত্রু। কেন? একে অপরের বুকে প্রবল আঘাত হানছে দুপক্ষ। ইরানের পরমাণু ঘাঁটিতে ইসরায়েলি হানা, বদলায় জেরুজালেম, টেল আভিভ। ইসরায়েলের 4 বড় শহরে মুহুর্মুহু বিস্ফোরণ ইরানের। যে দুই দেশের দ্বন্দ্বে জ্বলছে মধ্যপ্রাচ্য। শুনলে অবাক হবেন, এদের কি মধুর সম্পর্ক ছিল এক সময়। ঠিক শুনছেন, রাষ্ট্র প্রতিষ্ঠার পর ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া দ্বিতীয় ইসলামিক দেশ ইরান। তুরস্কের পর ইসরায়েলকে এই স্বীকৃতি দিয়েছিল ইরান। কূটনৈতিক, সামরিক, অর্থনৈতিক ইসরায়েল আর ইরানের মধ্যে পারস্পরিক ঘনিষ্ঠতা রীতিমতো চর্চার বিষয় ছিল। এমনকি ইরানের গোয়েন্দা সংস্থা সাভাক প্রতিষ্ঠার সময় সহায়তা
সহায়তা করে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ। মধ্যপ্রাচ্যে ইরাকের আধিপত্য ঠেকাতেও গোপনে এককাট্টা হয়েছিল টেল আভিভ আর তেহরান। পরম এই বন্ধুত্ব চরম শত্রুতায় বদলে গেল কিভাবে? এর নেপথ্যে রয়েছে ইরানে ইসলামিক বিপ্লব, ইরানের দূরপাল্লার মিসাইল তৈরির চেষ্টা, ইরানের পরমাণু শক্তিধর হয়ে ওঠার চেষ্টা। মানে বন্ধু যখন বড় হতে চাইছে তখন বন্ধুর আর ভালো লাগছে না। 1979 ইসলামী বিপ্লবের পর ইরানের ক্ষমতায় আসে বিপ্লবী সরকার। ক্ষমতায় বসেই ফিলিস্তিনিদের পক্ষ নেওয়ার কথা ঘোষণা করে এই সরকার। তেহরানের ইসরায়েল দূতাবাসকে ফিলিস্তিনি দূতাবাসে পরিণত করা হয়। এমনকি ইসরায়েলের সঙ্গে সমস্ত যোগাযোগ ছিন্ন করে ইরানের বিপ্লবী সরকার। ইসরায়েলকে রাষ্ট্র হিসাবে অস্বীকারের নীতি নেয় ইরান। সেই ইরান ও ইসরায়েলের বন্ধুত্ব থেকে শত্রুতার শুরু। ইরানের নীতি পরিবর্তনকে হুমকি হিসেবে বিবেচনা করতে শুরু করে ইসরায়েল। 80 আর 90-এর দশকে লেবাননে হিজবুল্লাহ এবং প্যালেস্টাইনে হামাসের মতো ইসরায়েলের বিরোধী জঙ্গি গোষ্ঠীগুলোকে প্রধান সমর্থনকারী হয়ে ওঠে ইরান। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে ঠান্ডা যুদ্ধ বা ঠান্ডা লড়াইয়ের সময় ইরান পশ্চিমী দুনিয়ার প্রতি বন্ধুত্বপূর্ণ পররাষ্ট্র নীতি নিয়েছিল। ফলে আমেরিকার গুরুত্বপূর্ণ আঞ্চলিক মিত্র হয়ে উঠেছিল। ইসরায়েল আমেরিকার সমর্থনের উপর নির্ভরশীল হওয়ায় তেহরান তেল আভিভের স্বাভাবিক বন্ধুত্ব হয়ে ওঠে। কিন্তু বিদেশ নীতি বদলানোয় ইসরায়েলের পাশাপাশি পশ্চিমী দুনিয়ার দেশ, বিশেষ করে আমেরিকার সঙ্গে এখন ইরানের সম্পর্ক অনেক দিন ধরেই তলানিতে। যাতে আগুনে ঘি দিল ইরানের পরমাণু শক্তিধর দেশ হিসেবে নিজেকে তৈরি করার চেষ্টা। ইরানের পরমাণু শক্তিধর দেশ হয়ে ওঠার ঠেকাতে সক্রিয় আমেরিকা। 2015 সালে ইরানের সঙ্গে পরমাণু চুক্তি করে মার্কিন যুক্তরাষ্ট্র। চুক্তি অনুযায়ী তেহরানকে তাদের পরমাণু প্রকল্প সীমিত করতে হবে। এই চুক্তির শর্ত উড়িয়ে পরমাণু শক্তি বৃদ্ধিতে জোর দেয় ইরান। 2019 এই চুক্তি থেকে সরে আসে আমেরিকা। ডোনাল্ড ট্রাম্প ফের হোয়াইট হাউসে বসার পর নতুন করে চুক্তি করতে চান ইরানের সঙ্গে। তবে হোয়াইট হাউসের একাধিক শর্ত নিয়ে আপত্তি তুলেছে তেহরান, যার জেরে পশ্চিমী দুনিয়ার সঙ্গে ইরানের সম্পর্ক এখন আদা আর কাঁচকলার। যাতে পশ্চিমী দুনিয়ার দেশগুলোর বন্ধু ইসরায়েলের সঙ্গে ইরানের সম্পর্ক আরও খারাপ হয়েছে। তাই এখন সেই সময়ের মধুর সম্পর্ক আকাশে ড্রোন আর মিসাইলের উড়ে বেড়ানোর মধ্যে এসে সীমাবদ্ধ হয়েছে। অপারেশন মিডনাইট হ্যামারে বাংকার বাস্টার GBU-57 বোমায় তছনছ ইরানের তিনটি পরমাণু কেন্দ্র। ফোর্ডো, নাতানজ এবং ইস্পাহানে হামলার কথা মেনে নিয়েছে ইরানও। এরপর দুনিয়া জুড়ে জাঁকিয়ে বসেছে পরমাণু বিকিরণের আশঙ্কা। যদিও ইরানের জাতীয় নিউক্লিয়ার সেফটি সিস্টেম সেন্টার জানিয়েছে 3 পরমাণু কেন্দ্র থেকে তেজস্ক্রিয় বিকিরণের খবর নেই। সাধারণ মানুষের দুশ্চিন্তার কারণ নেই বলে জানিয়েছে ইরান। পরমাণু কেন্দ্রে হামলার পর নড়ে চড়ে বসেছে রাষ্ট্রসংঘ সহ আন্তর্জাতিক সংস্থাগুলি। ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি IAEA জানিয়েছে সাইটের বাইরে তেজস্ক্রিয় বিকিরণের মাত্রা বৃদ্ধি পায়নি। তেজস্ক্রিয় বিকিরণ নিয়ে দুশ্চিন্তার মাঝেই সোমবার বৈঠক। ইরানের পরমাণু কেন্দ্রগুলি থেকে কোনোভাবে বিকিরণ শুরু হলে তার প্রভাব পড়তে পারে প্রতিবেশী দেশগুলিতেও। যদিও পরিবেশে কোনো তেজস্ক্রিয় বিকিরণের প্রভাব পাওয়া যায়নি বলে দাবি সৌদি আরবের। আরব উপসাগরীয় দেশগুলির পরিবেশের উপরেও কোনো প্রভাব পাওয়া যায়নি বলে জানিয়েছে সৌদি। বাতাস ও জলে কোনো প্রভাব পাওয়া যায়নি বলে দাবি কুয়েতের। পরিস্থিতির দিকে নিয়মিত নজর রাখছে কাতার। তারাও কোনো আশঙ্কার সংকেত পায়নি। इस बीच अमेरिका ने जहां पे हमला किया वहां से किसी भी तरह की कोई रेडिएशन की खबर नहीं आई है। सवाल ये कि क्या अमेरिका निशाना लगाने में चूक गया? अपने आप में ये एक बड़ा सवाल है। ইরানের পরমাণু কেন্দ্রগুলির উপর হামলার জেরে ক্ষয়ক্ষতি ঠিক কতটা হয়েছে তার বিস্তারিত তথ্য হাতে আসেনি। তবে আঘাত ভয়ঙ্কর বলে দাবি করেছে পেন্টাগন। I know that battle damage is of great interest
Final battle damage will take some time, but initial battle damage assessments indicate that all 3 sites sustained extremely severe damage and destruction. এরই মধ্যে সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছে একটি ছবি, যা দেখে দাবি করা হচ্ছে ফর্ডো পরমাণু কেন্দ্র অনেক আগেই খালি করে দিয়েছিল ইরান। সত্যি কি তাই? বাড়ছে জল্পনা। ইরান ইসরায়েল লড়ছে, লড়াই চলছে রাশিয়া ইউক্রেনের মধ্যেও, প্যালেস্টাইনের পরিস্থিতি ক্রমেই খারাপ হচ্ছে। এসব দেখে আমার কি মনে হচ্ছে জানেন, এই পৃথিবীতে এমন কোনো দেশ, এক টুকরো জায়গা, কোনো ভূখণ্ড এমন আছে কি যেখানে যুদ্ধের ভয় নেই, ঘর বাড়ি ছাড়া হওয়ার ভয় নেই, মৃত্যু ভয় নেই? বিশ্বাস করুন, আমি নিজেও জানতে চাই। চতুর্দিকে শুধু সংঘর্ষ, রক্তপাত, যুদ্ধ। আমি নিজে জানতে চাই এমন কোনো দেশ কি আছে? যা বলবো সত্যি বলবো, তাই আপনাদের মিথ্যে স্বপ্ন দেখাবো না। সুরক্ষিত থাকতে গেলে আপনাকে কোনো মঙ্গল গ্রহে যেতে হবে কি? আমার উত্তর না। শান্তিতে, যুদ্ধের কালো ছায়া এড়িয়ে ভালোভাবে বেঁচে থাকার ঠিকানা এই পৃথিবীতেই আছে। বিশ্বাস করুন, আশার আলো এই পৃথিবীতেই আছে, যেখানে কোনো দিন লাগে না যুদ্ধের আঁচ, লাগেনি। কোন সে জায়গা? কোনো স্বপ্নপুরী? দেখুন, যা বলবো সত্যি বলবো। সেই 13ই জুন থেকে যে আশঙ্কাটা করছিল দুনিয়া, সেটাই সত্যি হয়ে গেল। ইরান ইসরায়েল সংঘাতে এবার এন্ট্রি আমেরিকার। নীতিগতভাবে ইরানের পাশে থাকার কথা আগেই জানিয়ে দিয়েছে চীন, রাশিয়া। আর এই 2 সুপার পাওয়ারও যদি যুদ্ধে জড়িয়ে পড়ে, তখন কি হবে? মধ্যপ্রাচ্য থেকে কি তবে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেল? সারা দুনিয়া কি এবার এইভাবেই লড়াই করে মরবে? ইসরায়েল প্যালেস্টাইন থেকে রাশিয়া ইউক্রেন, গত কয়েক মাসে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সব থেকে বেশি সংঘাত দেখেছে দুনিয়া। তাহলে কি কোনো দেশে শান্তি নেই? বিশেষজ্ঞরা বলছেন আছে। এই পৃথিবীতেই এমন দেশ আছে যেখানে অতীতে কোনো যুদ্ধেরই উত্তাপ লাগেনি, যেখানে নেই কোনো সামরিক সংঘাত। এই তালিকায় প্রথমেই আসে আইসল্যান্ডের নাম। পৃথিবীর উত্তর প্রান্তে অবস্থিত এই দেশ চারপাশ থেকে সমুদ্রে ঘেরা। কোনো যুদ্ধ বা সামরিক আগ্রাসনে অংশ নেয়নি আইসল্যান্ড। গ্লোবাল পিস ইন্ডেক্স বা বিশ্ব শান্তি সূচকে 1 নম্বরে রয়েছে আইসল্যান্ড। 2008 সাল থেকে 1 নম্বর স্থান ধরে রেখেছে এই দেশ। বিশ্ব শান্তি সূচকে দ্বিতীয় স্থানে আছে আয়ারল্যান্ড। তবে যুদ্ধের আঁচ বাঁচিয়ে থাকতে গেলে নজরে আছে আরও কয়েকটি দেশ। এর অন্যতম নিউজিল্যান্ড। গ্লোবাল পিস ইন্ডেক্সে তৃতীয় স্থানে আছে নিউজিল্যান্ড। পৃথিবীর এক প্রান্তে অবস্থিত দেশের বড় বিবাদে জড়ানোর ইতিহাস নেই। অতীতে নিরপেক্ষ হিসেবে থেকেছে এই দেশ। শান্তি এবং সমৃদ্ধির আর এক ঠিকানা সুইজারল্যান্ড। গ্লোবাল পিস ইন্ডেক্সে 5ম স্থানে আছে ইউরোপের এই দেশ। দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিরপেক্ষ ছিল সুইজারল্যান্ড। দুনিয়ার উত্তর প্রান্তে থাকা গ্রিনল্যান্ডও বড় যুদ্ধে নিরাপদে থাকবে বলেই মত। প্রান্তিক ভৌগোলিক অবস্থান কম, জনসংখ্যার কাছে এখানে কোনো বড় দেশের হামলা চালানোর আশঙ্কা কম। দক্ষিণ আফ্রিকা, ফিজি, চিলি, আর্জেন্টিনার মতো দেশগুলিতেও যুদ্ধে বড় প্রভাব না পড়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও বিশ্ব শান্তি সূচকের প্রথম 10-এ আছে অস্ট্রিয়া, সিঙ্গাপুর, পর্তুগালের মতো দেশগুলি। চলতি বছর প্রকাশ হওয়া তালিকায় প্রথম 10-এ নেই মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, ইংল্যান্ডের মতো সুপার পাওয়ারগুলির।
166টি দেশের তালিকায় আমেরিকার স্থান 128, চীন আছে 98তম স্থানে, 142তম স্থানে আছে ইরান, ইসরায়েল রয়েছে 155তম স্থানে। তালিকায় সবথেকে নিচে থাকা দেশ দুটি হলো ইউক্রেন এবং রাশিয়া। যুদ্ধ চললে এই তালিকায় আরও হেরফের হবে। তবে বিশেষজ্ঞরা বলছেন আন্তর্জাতিক ক্ষেত্রে নিরপেক্ষ দেশগুলিতেই যুদ্ধের ভয় কম। প্রশ্ন একটাই, সত্যি যদি আবার কোনো মহাযুদ্ধ বাধে তাহলে আজকের দুনিয়ায় আদৌ কোনো দেশ সম্পূর্ণ নিরপেক্ষ থাকতে পারবে কি? আচ্ছা, আমাদের রাজ্যে বিজেপির হয়েছেটা কি বলুন তো? তারা কি ফেল করার প্রতিযোগিতায় নামবে নাকি এবার? কেন বলছি? কারণ আমি যা বলি সত্যি বলি, আর যা দেখি সেটাই বলি। সদস্য সংগ্রহ অভিযানের পর এবার বুথ সশক্তিকরণ অভিযান। একটা পোশাকি নামও আছে, আমার বুথ সবচেয়ে মজবুত। কেন্দ্রীয় নেতাদের দেওয়া হোম টাস্ক মানে হোমওয়ার্ক। রাজ্যের নেতারা আবার ব্যর্থ হলেন, হোমওয়ার্ক শেষ করতে পারলেন না সময়ের মধ্যে। বঙ্গ বিজেপির নেতারা বললেন আর একটু সময় চাই স্যার, প্লিজ আর একটু সময় দিন, মানে কেন্দ্রীয় নেতাদের। শেষই করতে পারছেন না সময়ের মধ্যে। পরীক্ষার হলে যাচ্ছেন, পরীক্ষা দিতে বসছেন, খাতায় লেখা শুরু করছেন, সময় আর শেষ হচ্ছে না উত্তর। ডেডলাইন বারবার বাড়ানো হচ্ছে, তারপরেও 3 ঘন্টার পরীক্ষা 4 ঘন্টা 5 ঘন্টা, শেষ আর হচ্ছে না। কেন? সদস্য সংগ্রহ অভিযানে বঙ্গ বিজেপি লেজে গোবরে হয়েছিল, তা আমরা সবাই বুঝে গেছিলাম। মিসড কল দিয়ে সদস্য সংগ্রহের ওই ডেডলাইন পূরণের চেষ্টা করা হচ্ছিল। এবার ভোট তো এসে গেল মাস 10 কার হাতে। বুথগুলোকে শক্তপোক্ত করতে হবে, নালে ভোটে যাবে কি করে বিজেপি? বুথ তো খুবই খারাপ অবস্থায় আছে। তাই তো এমন নাম, আমার বুথ সবচেয়ে মজবুত, আমি দেখিয়েছিলাম। এবার বিজেপির বঙ্গ ইউনিটের ওই এক দশা, হোমওয়ার্ক আর শেষ হচ্ছে না। আগামী বছরের বিধানসভা ভোটের আগে রাজ্যে দলের বুথ কমিটি গঠনের ডেডলাইন বেঁধে টাস্ক দিয়ে গিয়েছিলেন কেন্দ্রের নেতারা। সদস্য সংগ্রহ অভিযানের মতোই এখনো কার্যত ডাহাফেল বিজেপির বাংলার নেতা নেত্রীরা। রাজ্যে মোট বুথের মধ্যে লোকসভা ভোটের আগে ৮০,০০০ বুথে কমিটি গঠন করেছিল বিজেপি। এবার ২৬-এর বিধানসভা ভোটের আগে আরও ২০ থেকে ২৫,০০০ বুথে কমিটি গঠনের লক্ষ্যমাত্রা বেঁধেছেন কেন্দ্রের নেতারা। এর মধ্যে ১০ থেকে ১৫,০০০ বুথ আবার সংখ্যালঘু অধ্যুষিত। লোকসভা নির্বাচনের আগে পাখির চোখ বাংলা। 2026-এর আগে সমস্ত বুথের সংগঠন শক্তি করতে চাইছে পদ্ম শিবির। সংগঠনের শক্তি বাড়াতে নতুন করে তৈরি করা হচ্ছে বুথ কমিটিও, আর তার জন্য নির্দিষ্ট সময়সীমাও বেঁধে দিয়েছিলেন সুনীল বানসালরা। বঙ্গ বিজেপিকে কেন্দ্রীয় নেতাদের তরফে নির্দেশ দেওয়া হয়েছিল 20 জুনের মধ্যে বুথ কমিটি গঠনের কাজ শেষ করতে হবে। 21 থেকে 27 জুনের মধ্যে মণ্ডল থেকে জেলায় রিপোর্ট পাঠিয়ে দিতে হবে। 28 জুন থেকে 5 জুলাইয়ের মধ্যে রাজ্য নেতৃত্বের কাছে রিপোর্ট পৌঁছে দিতে হবে। তারপর রাজ্যের নেতারা কেন্দ্রীয় নেতাদের কাছে সেই রিপোর্ট পাঠাবেন। কেন্দ্রীয় বিজেপি নির্দেশ ছিল শক্তি কেন্দ্র প্রমুখ এবং শক্তি কেন্দ্র ইনচার্জ বুথে গিয়ে কমিটি গঠন করিয়ে দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদকদের কাছে রিপোর্ট দেবেন। নির্দেশ মতো লকেট চট্টোপাধ্যায়, নিশীথ প্রামাণিক, জগন্নাথ চট্টোপাধ্যায়, অগ্নিমিত্রা পাল, শঙ্কর ঘোষ, শশী অগ্নিহোত্রী, প্রবাল লাহার মতো নেতা নেত্রীদের কাছে রিপোর্ট আসার কথা। বুথ স্তর থেকে আসার রিপোর্ট সাংগঠনিক রিপোর্টের সঙ্গে মিলিয়ে দেখবেন তারা, কেউ ফাঁকি দিচ্ছে কিনা, জল মেশানো হচ্ছে কিনা এইসব। কিন্তু 20 জুন তো চলে গেছে, সব বুথ কমিটি গঠন করে উঠতেই পারলো না বিজেপি। বুথ তো পরে সে তো ভোটের সময় দেখা যাবে। বুথের সংগঠন নেই, কি থাকবে? 86-তে 2011 সালে কত বুথের সংগঠন ছিল মমতা ব্যানার্জির, আমাদের সব জানা আছে। গ্রাউন্ড জিরোয় কাজই শেষ হলো না, তাই ইতিমধ্যেই 4 দিনের মেয়াদ বাড়ানো হয়েছে 24 জুন। তার মধ্যে বুথ কমিটি গঠন করতে নির্দেশ এসেছে কেন্দ্রের তরফ থেকে। কিন্তু সূত্র বলছে বুথ কমিটি ইতিমধ্যে গঠন করতে গিয়ে লেজে গোবরে বঙ্গ বিজেপি নেতৃত্ব আরও বাড়তি সময় চান। আমাদের যে টার্গেট বিধানসভা আছে, সে প্রত্যেকটি বিধানসভাতে আমাদের কর্মসূচি আরও দিন যত যাবে তত বাড়বে। বিজেপি যেহেতু সাংগঠনিক দল, বিজেপির ভোটটা হয় সিম্বল দেখে আর আমাদের নেতা নরেন্দ্র মোদীকে দেখে, যার ফলে বুথ স্তরে
বাংলায় বিজেপির সংগঠনের চেহারায় খুব চিন্তায় পড়েছেন বিজেপির কেন্দ্রীয় নেতারা। সময়সীমা বাড়ানো হবে কিনা সে বিষয়ে এখনো পর্যন্ত কোনো সবুজ সংকেত আসেনি দিল্লির তরফ থেকে। তবে বেশ কিছু জেলার পারফরমেন্স যেমন আশার আলো দেখিয়েছে, তেমনি বেশ কিছু জেলা নিয়ে যথেষ্ট চিন্তায় রয়েছে পদ্মশিবির। তৃণমূল কংগ্রেসকে এই নির্বাচনে আমরা হারিয়ে দেব এবং আমাদের টার্গেট ভবানীপুর কেন্দ্রে যে কোনো মূল্যে নির্বাচন জেতা। আমাদের লক্ষ্য শুধু তৃণমূল কংগ্রেসকে হারানো নয়, শুধু কলকাতার সমস্ত সিটে জয়লাভ করা নয়, বিশেষ করে ভবানীপুর সিটকে বিজেপির জয় নিশ্চিত করার লক্ষ্যে আমরা এগোচ্ছি। ব্যাপারই না, বাঙালি অবাঙালি, হিন্দু মুসলমান, শিখ খ্রিস্টান, যেখানে যত ধর্ম বর্ণ ভাষা আছে, ভবানীপুরের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে আবার বিধায়ক এবং মুখ্যমন্ত্রী হিসেবে ভোট দেবেন। তো সুতরাং অমিত শাহ নিজে খুব ভালো জানেন যে ওটা মানে মমতা বন্দ্যোপাধ্যায় আবার ওখান থেকে বিপুলভাবে জিততে চলেছেন। উত্তরে মুর্শিদাবাদ, মালদা, দক্ষিণে 2 24 পরগনা সংখ্যালঘু প্রবণ জেলা। তবে সংখ্যালঘু প্রবণ হলে এসব জেলা নিয়ে আশা ছাড়ছেন না বিজেপি নেতাদের একাংশ। মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুর, কোচবিহার এগুলো হচ্ছে ওদের কাছে টার্গেট এরিয়া, যেখানে ওরা এই স্থানীয়ভাবে সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি করে এবং কিছু এজেন্ট প্রভোকেটর আছে যেখানে সংখ্যালঘুদের মধ্যেও কাজ করতে পারে এমন লোকজনকেও রিক্রুট করেছে। তারপরে দুটো মিলিয়ে একটা ঠোকাঠুকি যাতে লাগে। দেখুন, মধ্যপ্রাচ্যে যুদ্ধ চলছে, আর এই যুদ্ধের আবহের মধ্যেই কিন্তু ভোট যুদ্ধটাও এগিয়ে আসছে। আর আমাদের রাজ্যের রাজনৈতিক নেতা নেত্রীরা বিলক্ষণ টের পাচ্ছেন। ওই মধ্যপ্রাচ্যের যুদ্ধের দিকে তাকিয়ে যদি চুপ করে বসে থাকেন তাহলে সময় চলে যাবে, কাজ এগোবে কি করে? কাজ মানে রাজনৈতিক আক্রমণ, এটাও তো যুদ্ধ। তাই আমাদের রাজ্যে নানান ইস্যু নিয়ে সামনে রেখে বিরোধীরা শাসককে, শাসক বিরোধীদের আক্রমণ করতে রেডি। চলছে একটার পর একটা বিষয়, চলছেই। বাংলার আইন ব্যবস্থাকে তো এরা তো রেড লাইট এরিয়ার সেক্স ওয়ার্কারে পরিণত করে দিয়েছে। রেড লাইট ওই এরিয়ার সেক্স ওয়ার্কাররা এর থেকে ভালো হয়, এটা নীতি থাকে। এতে কোনো নীতি নেই, যেতে দেবে না বলছে। কেন যেতে দেবেন না? কারণ রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে মন্তব্য করতে গিয়ে পুলিশের বিরুদ্ধে এমনই বিতর্কিত মন্তব্য করে বিপাকে সুকান্ত মজুমদার। এবার এফআইআর দায়ের হলো বিজেপি রাজ্য সভাপতির বিরুদ্ধে। থানায় অভিযোগ দায়ের করেছেন এক মহিলা। শুক্রবার হরিশ মুখার্জি রোডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতিবেশীর বাড়ি যাওয়ার সময় সুকান্ত মজুমদারের পথ আটকায় পুলিশ। সে সময় জি 24 ঘন্টায় প্রতিক্রিয়া দিতে গিয়ে পুলিশের সঙ্গে পতিতা পল্লীর তুলনা টানেন কেন্দ্রীয় মন্ত্রী। এই মন্তব্যকে হাতিয়ার করে তৃণমূলের দাবি মহিলাদের অপমান করেছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী। এর প্রতিবাদে লাগাতার সরব তৃণমূল। যদিও এফআইআর দায়ের হওয়ার পর সুকান্তর দাবি তিনি কোনো মহিলাকে নয়, পুলিশের বিরুদ্ধে এমন মন্তব্য করেছেন। সুকান্তকে পাল্টা কটাক্ষ করেছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। আমার এই মন্তব্যটিকে নিয়ে জলঘোলা করার চেষ্টা করছে, তারা মিথ্যে প্রচার করছে। আমি সেদিনও যা বলেছিলাম আজও একই কথা বলছি যে পশ্চিমবঙ্গের পুলিশের আচরণ, রেড লাইট এরিয়ার মহিলাদের তাও একটা নীতি থাকে, তাদের একটা নিয়মাবলী থাকে। পশ্চিমবঙ্গের পুলিশকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলবল সেখান থেকেও বাজে অবস্থায় পৌঁছে দিয়েছে। সেদিন আমি সেই কথা বলেছিলাম, আজও সেই কথা বলছি। এই বক্তব্য মহিলাদের বিরুদ্ধে নয়, এই বক্তব্য পুলিশের বিরুদ্ধে। বিজেপিতে চলছে কিসা কুর্সি কা, সভাপতি কে হবে রাজ্যে। তো ফলে দিলীপ ঘোষকে ঠেকাতে হবে, শুভেন্দু অধিকারীকে ঠেকাতে হবে, আরও 2-4টে নাম আছে। তাই সুকান্ত মজুমদার কয়েকদিন ধরে পাগলের মতো আচরণ করে যাচ্ছেন। যেখানে পারছেন তিনি একটু ভেসে থাকার চেষ্টা করছেন, দিল্লি যাতে তাকে এখন সভাপতি রেখে দেয়। পুলিশের পরিবারকে নিয়ে অনুব্রতর কুকথায় ইতিমধ্যেই সরব বিজেপি। বিরোধীদের চাপে অস্বস্তিতে শাসক দল। এই অবস্থায় সুকান্তর মন্তব্যকে অস্ত্র করে কাউন্টার অ্যাটাকে যেতে চাইছে তৃণমূল। ওদের কপাল দেখুন, মধ্যপ্রাচ্যে যুদ্ধ হচ্ছে, মানুষ মরছে, কাঁদছে, রক্ত ঝরছে, অন্তত খবর হচ্ছে। আর ওরা যারা ঘাটালে জলবন্দী হয়ে রয়েছেন কিংবা অন্য কোথাও এ রাজ্যেরই কোনো কোনায় জলবন্দী হয়ে অসম্ভব যন্ত্রণার মধ্যে আছেন। আর এই যন্ত্রণাটা প্রত্যেক বছর একরকম, সেটা আরও বেশি যন্ত্রণাদায়ক।
কিছুতেই কমে না যন্ত্রণা। হ্যাঁ, বর্ষার শুরুতেই যেভাবে বানভাসী মানুষগুলো দুর্ভোগে পড়েছেন, জল যন্ত্রণার মধ্যে রয়েছেন, ওদের কথা বলবে কে? বর্ষার শুরুতেই বিপর্যস্ত ঘাটাল, ভাসলো একের পর এক গ্রাম, জলবন্দী বহু মানুষ। ফের ভারী বৃষ্টি হলে বন্যা পরিস্থিতির আরো অবনতি হবে, এই আশঙ্কায় ঘাটালবাসী। চন্দ্রকোনায় ধীরে ধীরে জল নামলেও ঘাটালের বন্যা পরিস্থিতি কিন্তু উদ্বেগ বাড়াচ্ছে। ঘাটাল পৌর এলাকার 12টি ওয়ার্ডের মধ্যে 10টি প্রায় জলমগ্ন। একমাত্র পারাপারের সেখানে হচ্ছে নৌকোই ভরসা স্থানীয় বাসিন্দাদের। প্রত্যেক বছর তাদেরকে এই ভুক্তভোগী হতে হয়। ইতিমধ্যেই প্রায় 22টি ত্রাণ শিবির খোলা হয়েছে, সেখানে 1000-এরও বেশি মানুষকে সেখানে উদ্ধার করে সেখানে রাজ্য সরকারের পক্ষ থেকে সেখানে রাখা হয়েছে। ডিঙি ও নৌকা করেই পারাপার চলছে ঘাটালের প্লাবিত এলাকায়। বন্ধ দোকানপাট, জলে প্লাবিত স্কুলও। বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। আমরা যে জায়গায় রয়েছি সেটা ঘাটাল শহরের আড়গোড়া এলাকায়, এবং আমি রয়েছি একটি নৌকাতে, এবং যেখানে দেখাবো যে এই আড়গোড়া চাতালের যে দুপাশে যে দোকান রয়েছে, যে বাড়ি রয়েছে, সেগুলো কিন্তু সম্পূর্ণ কিন্তু রীতিমতো জলের তলায় বলা যেতে পারে। এবং ঘাটাল শহর এলাকায় যে পৌর ওয়ার্ড রয়েছে 12টি ওয়ার্ডের মধ্যে প্রায় 10টি ওয়ার্ডই এরকম জলমগ্ন হয়ে পড়েছে। এটা নরমাল মাস্টার প্ল্যান হবে আর হচ্ছে না। মাস্টার প্ল্যান হলে ভোটের ললিপপ দিয়ে দিলে হয়ে গেল। কয়েকদিনের বৃষ্টির জেরে শিলাবতী ও ঝুমি নদীর জলস্তর বেড়ে প্লাবিত হয়েছে ঘাটাল পুরো এলাকা সহ বিস্তীর্ণ অঞ্চল। জলে ডুবেছে রাস্তাঘাট, বাড়িঘর, বিঘের পর বিঘে চাষের জমি। প্রত্যেক বছর আমরা বানে ভাসতে হয়, এইভাবে কষ্ট করেছি। ইতিমধ্যে ত্রাণের ব্যবস্থা করেছে প্রশাসন। স্পিড বোটে করে প্লাবিত এলাকাগুলি থেকে অসুস্থদের হাসপাতালে পৌঁছে দিচ্ছে এনডিআরএফ টিম। ত্রাণ শিবিরে বানভাসীদের খাবারের ব্যবস্থাও করেছে প্রশাসন। এই নৌকোতে যাতায়াতে কম, নৌকো আরো বেশি চাই। আকাশতার বৃষ্টি হলেই তো আবার বন্যার জল বাড়বে, সব বাড়বে বাবা। রবিবার ঘাটালের প্লাবিত এলাকাগুলি পরিদর্শন করেন সেচমন্ত্রী মানস ভূঁইয়া। ক্ষতিগ্রস্তদের আর্থিক সাহায্যের আশ্বাসও দিয়েছেন মন্ত্রী। শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিদিন মিনিট টু মিনিট খবর নিচ্ছেন। ডিএমএসপিরা, এসডিওরা, বিডিওরা, পঞ্চায়েত সমিতি, পঞ্চায়েত, জেলা পরিষদের মেম্বাররা সবাই আমরা তৎপরতার সঙ্গে দেখছি। ঘাটালবাসীর দুর্ভোগের অবসান কবে? ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে রবিবার এক্স হ্যান্ডেলে পোস্ট করেন তৃণমূল সাংসদ দীপক অধিকারী। তার মতে ঘাটালে বন্যা পরিস্থিতিতে জনপ্রতিনিধিদের উপর সাধারণ মানুষের অভিমান হওয়াই স্বাভাবিক। তবে এও জানান ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শুরু হয়েছে, শেষ হতে 4-5 বছর সময় লাগবে। প্রাথমিক মাস্টার প্ল্যানের কাজ শুরু হচ্ছিল, কিন্তু তার মধ্যে এই বর্ষাটি চলে এসছে। ফলে এতদিনের বঞ্চনা এবং এতদিনের সমস্যা, ক্ষতগুলো সারাবার ব্যবস্থা হতে একটু তো সময় লাগবেই। ঘাটালে বন্যা নতুন কিছু নয়, কিন্তু বর্ষার শুরুতেই এমন দৃশ্য দেখার পর অনেকের স্মৃতিতেই ভেসে উঠছে 1978-এর বন্যার ভয়াবহতার ছবি। টানা কয়েকদিনের বৃষ্টিতে বিপর্যস্ত ঝাড়গ্রাম, অতিবৃষ্টিতে প্লাবিত একাধিক নদী। সুবর্ণরেখা, ডুলুং, কংসাবতী নদীতে জল বাড়ায় বেশ কিছু গ্রাম জলমগ্ন। ডুবে গিয়েছে চাষের জমি। গোপীবল্লভপুরে সুবর্ণরেখা নদী পার্শ্ববর্তী পেটবিন্দি অঞ্চলের মাহাপাল, ভক্তাপাল, কালিঞ্জা, ভক্তাপাত সহ একাধিক এলাকায় শশা চাষে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে কৃষকদের। ক্ষতিগ্রস্ত একাধিক কাঁচা বাড়ি। প্রবল বৃষ্টি এবং জল ছাড়ার ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে চাষের। বৃষ্টির ফলে কতটা ক্ষতি হলো? ক্ষতি হয়েছে 15 কাঠা পুরো চলে গেছে, কিছু নেই একদম। নদীর জল ঢুকে সব গাছ নষ্ট হয়ে গেছে, যেটুকু ফল এসেছিল সেও চলে গেছে। পরিস্থিতি মোকাবিলার আশ্বাস দিয়েছেন ঝাড়গ্রামের জেলা শাসক। আজকে থেকে বা কালকে থেকে জল বৃষ্টি হবে 27 তারিখ অব্দি, তার জন্য যত রকম ব্যবস্থা নেওয়া আছে। যদি জল বাড়ে বা থাকে সময় জানতে পারে শিফটিং করা যায়, কিন্তু তার করা যায়, তার সমস্ত ব্যবস্থা নেওয়া আছে। বৃষ্টি থামলেও দুর্ভোগ কমেনি। গত কয়েকদিনের ভারী বৃষ্টিতে এখনো জলমগ্ন পুরুলিয়া শহরের একাংশ। পুরুলিয়া পুরসভার 16 নম্বর ওয়ার্ডের অধিকাংশ বাড়িতে জল ঢুকে গিয়েছে। আশ্রয়হীন বহু মানুষ বাধ্য হয়ে স্থানীয় বিদ্যালয়গুলিতে সেতুর নিচে রাত কাটাচ্ছে অসহায় পরিবারগুলি।
এখানে বুধবার দিয়ে জল বৃষ্টি হচ্ছে, আমাদের ঘরগুলো সব ডুবে গেছে। আমরা স্কুলে খাই নিয়েছি সবাই, কোনো ব্যবস্থা না, ড্রেনটা কোনো ব্যবস্থাই করছে না। কবে দুর্ভোগ থেকে রেহাই? বেশ কিছু ড্রেন শহরের বুকে হয়েছে এবং ম্যাক্সিমাম এখন ড্রেন, হাই ড্রেন বিশেষ করে একবারে গোদানালা মানে সাহেব বাঁধের ওখান থেকে শুরু করে একবারে ওভারব্রিজ থেকে শুরু করে পার করে আপ টু একবারে শ্মশানকালী তেলকোলপাড়া, এই পুরো ড্রেনেজ সিস্টেম যাতে কমপ্লিট করা যায় এই উদ্যোগ প্রস্তুতি শুরু করেছে। আরামবাগে সকাল থেকেই ঘন ঘন বৃষ্টি। আরামবাগ পুরসভার বেশ কয়েকটি এলাকা জলমগ্ন। সাধারণ মানুষের ভোগান্তি বেড়েছে। তার মধ্যে আরামবাগের গৌরহাটির মিরপাড়ায় বাজ পড়ে এক মহিলার মৃত্যু হয়। তারকেশ্বর নদীর নিচে আছে আরামবাগ পৌরসভার মাঝে, দেখতে পাচ্ছেন কিভাবে জল জমেছে। এরকমই প্রতিবারই মানে কোনোদিন এটা কিছু সমাধান করে না। এইখানে একটু বৃষ্টি হলে এরকম ভাবে বন্যা হয়ে যায়, এই রাস্তাটা এরকম ভাবে জল হয়ে যায়, আমাদের যেতে আসতে খুবই কষ্ট হয়। আমরা বাদলে রয়েছি কামবুঘাটিয়ে। কামবুঘাটি রয়েছেন? হ্যাঁ। কদিন রয়েছেন? এই আজ 4-5 দিন। পৌরসভা থেকে কিছু দিয়েছে? না, কিচ্ছু চাইনি। আপনারা চেয়েছিলেন? চেয়েছিল, আমরা শুধু একদিন ভালো করে ভাত বিচার দেয়নি। আমরা আপ্রাণ চেষ্টা করছি, আমরা পাম্পিং যে আমাদের পাম্প দিয়ে সেগুলোকে জল নিকাশের ব্যবস্থাও করছি। দিন কয়েকের বৃষ্টিতে জেলায় জেলায় বানভাসী পরিস্থিতি। ভরা বর্ষায় তাহলে কি হবে? আতঙ্কে ঘুম উড়েছে নদী সংলগ্ন এলাকার বাসিন্দাদের। তাহলে কাউকে ভয় টয় না পেয়ে সত্যিটা বলা যায়। রোজ রাত 8:55 তা প্রমাণ হয় জি 24 ঘন্টায়। সঙ্গে থাকুন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।